নমস্কার সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আপনারা সবাই জানেন এই বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন শস্য নিয়ে আলোচনা করি, বিভিন্ন রকমের চাষবাস নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব এমনই একটা শস্য নিয়ে যেটা আমাদের রন্ধনশালায় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো সরিষা। সরিষা নিষ্কাশন করে আমরা যে তেল পাই সেটাই হলো সরিষার তেল। যতগুলো ভোজ্য তেল আছে তার মধ্যে সরিষার তেলের গুরুত্ব অপরিসীম। আর এই সরিষা মূলত রবি মরশুমেই চাষ করা হয়ে থাকে। সামনে আসছে রবি মরশুম। এই রবি মরশুমে চাষি বন্ধুরা ঠিক কোন সময় থেকেই তারা এই সরিষা চাষ করবেন বা রোগ পোকা হলে তার সমস্যা কি হলে তার প্রতিকার কিভাবে করবেন এবং সেই সঙ্গে সঙ্গে সার কিভাবে দেবেন এবং বীজ শোধন কিভাবে করবেন, সেই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় উন্নত পদ্ধতিতে সরিষা চাষ। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর মনোরঞ্জন জানা। যেমন নমস্কার মনোরঞ্জন বাবু। কৃষি বিজ্ঞানী EB5 বাঁকুড়া থেকে এসেছেন। আর আমার ডান দিকে রয়েছেন ডক্টর উদয় শঙ্কর রায়। নমস্কার উদয় বাবু। বীজ বিশ্লেষক বাঁকুড়া। আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনারা কিন্তু ফোন করতে পারেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে এবং আপনারা টিভি স্ক্রিনের ফোন নাম্বার দেখে আমাদের ফোন করুন অবশ্যই আজকের আলোচনা সংক্রান্ত বিষয়। তাহলে আমরা চলে যাই সরাসরি আলোচনায়। আমি প্রথমে ডক্টর জানা আপনার কাছে জেনে নিই যে পশ্চিমবঙ্গে এই যে সরিষা চাষের গুরুত্ব কতটা, যদি একটু গুছিয়ে বলেন। নমস্কার। আমি শুরুর পূর্বেই বলবো, প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে এটি আমাদের শারদ শুভেচ্ছা এবং প্রণাম নিয়েই আমরা শুরু করছি। সর্ষে চাষের যে গুরুত্ব, সেই গুরুত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করছে সেটা আমরা শুরু করি 1 নম্বর দিয়ে। এটি একটি নিশ্চিত আয়ের ফসল। দ্বিতীয় হচ্ছে এটি উৎপাদন ব্যয় কম হয়। 3 স্বল্প মেয়াদী শস্য। আর 4 নম্বর হচ্ছে এটি অল্প পরিচর্যার ফসল। 5 এটি কম ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এই চাষ যখন শুরু হয় তখন বর্ষার সিজন শেষ, তখন শীত পড়ার শুরু, ফলে এই সময় বর্ষার বা প্রকৃতির ঝঞ্ঝাটটা থাকে না। বেশ, এবারে আমি ডক্টর রায় আপনার কাছে যাই যে পশ্চিমবঙ্গে সব জেলাতেই মূলত আমরা দেখেছি যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা এবং অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে যে সরিষার চাষ হয়। এছাড়া পশ্চিমবঙ্গের এই সরিষা চাষের যে গুরুত্ব তো আমরা শুনলাম, চিত্রটা কেমন যদি একটু বুঝিয়ে পারেন। হ্যাঁ, নমস্কার সমস্ত দর্শক মণ্ডলীকে শারদীয়া শুভেচ্ছা এবং সঙ্গে সঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনায় অকাল বৃষ্টিতে যে সমস্ত কৃষক বন্ধুরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আমার সহমর্মিতা রইল। তো যথাসময়ে আমরা আলোচনা করছি সর্ষে চাষ এবং এটিতে একটি ভালো আমাদের পশ্চিমবঙ্গের চিত্রটি জানতে চেয়েছেন। বর্তমানে সর্ষে চাষে পশ্চিমবঙ্গের চিত্রটি কিন্তু মোটামুটি সন্তোষজনক। এখানে আমাদের এই চিত্রটা যদি দেখি, শেষ 10 থেকে 15 বছরের পরিসংখ্যান নিয়ে আলোচনা করলে এই চিত্রটি আরও পরিষ্কার হয়ে যাবে। 2010-11 সালে যেখানে মোট উৎপাদন ছিল 3,80,000 মেট্রিক টন, সেটি 2022-23 সালে কিন্তু আমাদের প্রায় 8 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ প্রায় ডবল হয়ে গেছে। এই ডবল হয়েছে তার কারণ হচ্ছে সর্ষে চাষের এলাকা বেড়েছে। সর্ষে চাষের তখন এলাকা ছিল 4.5 লক্ষ হেক্টর, আর আজকে কিন্তু সেটা 6 লক্ষ হেক্টর এরিয়া দাঁড়িয়েছে মোটামুটিভাবে। এটার আরেকটা কারণ হচ্ছে কিন্তু কৃষক বন্ধুরা উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন, যার কারণে ফলনও বেড়েছে। সেই সময় 908 কেজি প্রতি হেক্টর ফলন থেকে আজকে কিন্তু সেটা 1244 কেজি, অর্থাৎ মোটামুটি 1250 কেজি প্রতি হেক্টর কিন্তু ফলন এসছে। এবং এছাড়াও কিন্তু আমাদের নদিয়া, মুর্শিদাবাদ এবং 2টো দিনাজপুর এবং মালদা সবচেয়ে বেশি, এদের কিন্তু গড় ফলন এর থেকেও বেশি। তো মোটামুটি এই শেষ কয়েক বছরে
প্রায় 37% ফলন কিন্তু বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু থামাচ্ছি আপনাকে। আমাদের ফোনে একজন দর্শক বন্ধু আছে, দ্বিজেন্দ্রনাথ সরকার, তিনি ফোনে অপেক্ষা করছেন। জেনে নিই তিনি কি জানতে চাইছেন। নমস্কার। হ্যালো, নমস্কার বন্ধু, কি জানতে চাইছেন বলুন। হ্যালো, হ্যালো বন্ধু, ফোনে আছেন? হ্যালো, কথা বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি এখন বর্তমানে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্ন বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলুন। হ্যাঁ, বর্তমানে এখন এই যে উন্নত জাতের কি রকম বীজ পাওয়া যাবে সেইটা। হ্যালো স্যার, ঠিক আছে। হ্যাঁ, আপনার টিভি সাউন্ডটা একটু মিউট করে দিন, দিয়ে ফোনে কথা বলুন। হ্যাঁ? আচ্ছা, উন্নত, আপনার মোটামুটি প্রশ্নটা আপনাকে বুঝতে পেরেছি, উন্নত পদ্ধতিতে কিভাবে সরিষা চাষ করবেন সেটাই নিয়ে তো আমাদের আজকের আলোচনা। আপনি আলোচনা থাকুন এবং সঙ্গে থাকুন, নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, যেটা বলছিলেন ডক্টর রায়। হ্যাঁ, মোটামুটি এটাই আমাদের চিত্র যে শেষ 10-15 বছরে আমরা কিন্তু প্রায় 37% ফলন এবং ডবল উৎপাদন করতে পেরেছি। আচ্ছা, দর্শক বন্ধু বলেছিলেন উন্নত পদ্ধতি, আমরা এই প্রসঙ্গে নিশ্চয়ই আবার পরে আলোচনা করব। ডক্টর জানা, আপনি একটি বলুন যে অধিক ফলন পেতে গেলে চাষি বন্ধুরা কোন কোন বিষয়ের উপর নজর দেবেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো অধিক ফলন পেতে গেলে সরষে চাষে আমাদের প্রথম দেখতে হবে যে সঠিক জাত নির্বাচন করতে হবে। বেশ। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কথা, উন্নত জাত ও বীজ শোধন করে নিতে হবে। 3, সময় মতন বীজ বপনও করতে হবে। 4, সার ও অনুখাদ্যের প্রয়োগটাও যথাসম্মত করতে হবে। 5, রোগ ও পোকার সুসংহত ব্যবস্থাপনাও করতে হবে। সঠিক বীজ নির্বাচন করাটা এই কারণে প্রয়োজন, যদি কোনো বীজ আপনি সঠিকভাবে নির্বাচিত না করেন, তার মধ্যে যদি রোগবাহিত কোনো রোগ থেকে থাকে, তাহলে ফলন আপনার কম হবে, অর্থাৎ যে ফলন আশা করছিলেন সেইটা সুনিশ্চিত হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে উন্নত জাতকে বীজ শোধন করতে হবে। সেই শোধনটা যেভাবে উন্নত মানের পদ্ধতিতে করতে হবে, যেটা করলে চাষি ভাই বা কৃষক বন্ধুরা লাভবান হবেন, সেটাই আমাদের করতে হবে। 3 হচ্ছে সময় মতন যদি বীজ বপন না করতে পারি, তাহলে আমাদের ফলন কমে যেতে পারে। সার ও অনুখাদ্যের প্রয়োগ যদি আমরা যথাসময় না করতে পারি, তাতেও ফলন কমতে পারে। এই পদ্ধতিগুলো খুব মান্য হয়ে চলতে হবে। এইবারে একটু জেনে নিচ্ছি, ঠিক এই যে সরিষা তো বুনবেন রবি মরশুমে, ঠিক কোন সময় থেকে শুরু করবেন সরষে বোনার কাজ? হ্যাঁ, সেটা সর্ষেটা এটা বলতে হবে। সেটা হচ্ছে আমাদের 3 প্রকার সর্ষে আমরা কাল্টিভেট করে থাকি বা চাষাবাদ করে থাকি। সেটা হচ্ছে, একটা হচ্ছে অল্প মেয়াদি, একটা হচ্ছে অল্প মেয়াদি হচ্ছে কম দিনের, অর্থাৎ 70 থেকে 75 দিনের যে জাতগুলো হয়, অর্থাৎ তাকে অল্প মেয়াদি বলে থাকি। সেটা হচ্ছে আমরা সেপ্টেম্বরের শেষ থেকে আমরা লাগাই। এবং যেটা মধ্যমেয়াদি, যেটা ইয়েলো শোষণ বা সাদা বা হলুদ সর্ষে বলে থাকি, সেটা হচ্ছে আমরা অক্টোবরের প্রথমে তাকে আমরা বপন করব। বেশ। এবার হচ্ছে দীর্ঘমেয়াদী, যেটা হচ্ছে একটু বেশি সময়, অর্থাৎ 100 থেকে 105 দিনের যদি কোনো ভ্যারাইটি থাকে, সেগুলো দীর্ঘমেয়াদী বলি, তাকে রাই সর্ষা বলে থাকি, অর্থাৎ অক্টোবরের শেষ থেকে তাকে আমরা বপন করতে পারি। আচ্ছা, এবার ডক্টর রায়, আপনি একটু বলুন, চাষি বন্ধুও ফোন করেছিলেন যে তিনি উন্নত প্রযুক্তি কিভাবে ব্যবহার করবেন, এই উন্নত প্রযুক্তিগুলি কি কি আছে সরষে চাষের ক্ষেত্রে, যদি একটু বুঝিয়ে বলেন। একেবারেই দেখুন, কৃষি প্রযুক্তির একটা বড় অংশ লুকিয়ে আছে বীজের মধ্যে। উন্নত বীজ সফল কৃষির মূল মন্ত্র। এই বীজ দিনে দিনে আমরা কিন্তু উন্নত বীজ তৈরির জন্য গবেষণা চলছে নিরন্তর। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বহরমপুরের ডাল শস্য এবং তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত জাত B9 বিনয় দীর্ঘদিন ধরে চাষির মাঠে কিন্তু চাষ হচ্ছে। এছাড়াও তারা সাম্প্রতিককালে 2টি উন্নত জাত আবিষ্কার করেছেন। সেটি একটি হচ্ছে অনুষ্কা এবং একটি হচ্ছে আপনার সঞ্চিতা। অনুষ্কা জাতটি হচ্ছে 80 থেকে 82 দিনে ইয়েলো শাসনের জাত, কিন্তু সেটি তৈরি হয়ে যায়, অর্থাৎ কম দিনের একটা ফসল আমরা পেয়ে গেলাম। এই রকমভাবে আমাদের তরিয়ারও ওই রিসার্চ স্টেশন থেকে আছে তরিয়ার জাত B54 অগ্রণী এবং পাঞ্চালী। এছাড়া সাম্প্রতিককালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 2টি জাত উদ্ভাবিত হয়েছে। সেটা হচ্ছে BTM 204 এবং 143। এই দুটি কিন্তু তাদের
তেলের পরিমাণ একটু বেশি এবং উচ্চ ফলনশীল। বেশ। এছাড়াও বাজারে আমাদের PM28, PM25, PM30 এই সমস্ত জাতগুলি পাওয়া যাচ্ছে এবং DRMR 15035 এটি একটি অসেচ এলাকার জাত, অর্থাৎ আমি সেচ ছাড়াই এটিকে কিন্তু চাষ করতে পারবো। তাহলে এই যে জাতগুলো আমার সঠিক জমির জন্য সঠিক জাত। আরেকটি জাত CS58, এটি হচ্ছে লবণ সহনশীল জাত। তাহলে লবণাক্ত এলাকায় কিন্তু এইটি আমরা চাষ করতে পারি। আপনি যে জাতের কথা বললেন, এইগুলো কি বাজারে যে কোনো বীজের ভান্ডারে পাওয়া যাবে এগুলো? এইগুলো দেখুন, হ্যাঁ, বেশ কিছু পাওয়া যাবে। আমাদের রাজ্য সরকারের যে বীজ নিগম আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট সিডস কর্পোরেশন, তাদের কাছ থেকে পাওয়া যাবে। CADC আছে আমাদের একটি বীজ উৎপাদক সংস্থা। এছাড়াও প্রাইভেট বিভিন্ন কোম্পানি আছে, তারাও চাষিদের কাছে সংশিত বীজ, এগুলো সবগুলোই নোটিফাইড ভ্যারাইটি যেগুলো বললাম, এগুলো সংশিত বীজই পাওয়া যায়। আর একটা জিনিস আপনার কাছে জেনে নিই, ধরুন এই যে সংশিত বীজের কথা বললেন, এই সংশিত বীজগুলো কি এনে আবার চাষি বন্ধুরা বীজ শোধন করে নেবেন? হ্যাঁ, এই দেখুন, এটা কিছু কিছু সময় দেখুন কিছু কিছু সময় বীজ শোধন করে তার প্যাকেটের মধ্যে রাখে, আর কিছু কিছু সময় কৃষক বন্ধুদের নিজেদের শোধন করে নিতে হয়। তো সর্ষে চাষের ক্ষেত্রে আমি বলবো যে জৈব যেটা হচ্ছে আপনার টাইকোডার্মা হারজেনিয়াম বলে একটি আছে, সেটি হচ্ছে 10 গ্রাম প্রতি কেজিতে যদি আমরা এটি দিয়ে শোধন করতে পারি, তাহলে কিন্তু যে রোগগুলি আসে সেগুলি কিন্তু আসবে না। এছাড়াও কেমিক্যাল ট্রিটমেন্ট তো আছে, যেগুলি এখন কৃষক বন্ধুরা অনেক এগিয়ে গেছেন, তারা জানেন। হ্যাঁ, ক্যাপটাম, থাইরাম 2 গ্রাম পার কেজি এরকমভাবে। তো এইটি একটি কিন্তু আমরা জৈব দিয়ে করতে পারি, এটিও করতে পারি। ডক্টর জানা, এইবারে বলুন, আমরা তো বীজের কথা শুনলাম, কিন্তু যে কোনো চাষ করতে গেলে চাষি বন্ধুরা তাই অধিক ফলন আশা করে থাকেন। এই অধিক ফলন ফলাতে গিয়ে চাষি বন্ধুদের যেই সমস্ত সার, রাসায়নিক বা জৈব সার কত মাত্রা এবং কোন কোন সময় বা অনুখাদ্যের ব্যাপারে ইদানিং খুব চালু হয়েছে, সেগুলো কীভাবে কখন দেবেন যদি একটু বলে দেন। হ্যাঁ, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে চাষি ভাইরা বা কৃষক বন্ধুরা যারা চাষ শুরু করেন, তার জমি তৈরি করার আগেই তারা একর প্রতি 6 টন জৈব সার যদি জমিতে দিয়ে দেন, বা মাখিয়ে যদি ওরা পাওয়ার টিলার বা যে লাঙল দিয়ে চাষযোগ্য যে জমি তৈরি করতে পারেন, তাহলে খুব ভালো হয়। সঙ্গে আরেকটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ যেটা বলবো, যে সর্ষে ফুল আসার আগে যদি 1% যদি বোরন যদি স্প্রে করতে পারেন, এবং সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করলে সালফারটা সর্ষের ইনটেক হয়, তার ফলে সর্ষের দানাটা পুষ্ট হয় এবং ঝাঁঝ আসে এবং গুণগত তেলের মানটাও খুব বৃদ্ধি হয়। যার জন্য চাষি ভাইদের বা কৃষক বন্ধুদের অবশ্যই বলবো যেন ওনারা যদি এটা করেন, এবং সেই সঙ্গে বলবো অল্প মেয়াদী যেসব জাত আছে তাদের ক্ষেত্রে দিতে হবে নাইট্রোজেন, পটাশ এবং ফসফেট সার 50:25 বা 30:30 নাইট্রোজেন, পটাশ, ফসফেটটা যেন এইভাবে দেয়, এবং যেটাকে NPK বলা হয়। তারপর হচ্ছে মধ্যমেয়াদীর ক্ষেত্রে বলা হবে কি কত না, সেটা হচ্ছে 80-40-40, 80:40:40, অর্থাৎ নাইট্রোজেন, পটাশ, ফসফেটটা। এবং দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে অবশ্যই বলবো 100:50:50, অর্থাৎ নাইট্রোজেন, পটাশ, ফসফেটটা এই হারে দিলে মানে খুব লাভজনক, এবং চাষি ভাই বা কৃষক বন্ধুরা খুব উপকৃত হবে। আচ্ছা, অনুখাদ্যের কথা বলেন, ওই যে শুধু বোরনকে স্প্রে করলেই কি অনুখাদ্যের ব্যাপারটা অনেকটাই বা সালফার? কারণ হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট থেকে ওনারা সালফারটা পেয়ে থাকে, অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেটও যেমন দিতে হবে, তেমনি বোরন থেকে অর্থাৎ বোরাক্স বলে বাজারে পেয়ে থাকি আমরা, সেই বোরাক্সটাকে আমাদের 1% করে স্প্রে করলে, অর্থাৎ এই অনুখাদ্যটি হচ্ছে সর্ষের প্রয়োজন। বেশ, ডক্টর রায়, এবারে বলুন, সব ফসল চাষ করলেই তো পোকার আক্রমণ ঘটে, তা সর্ষে ক্ষেতে কি কি ধরনের পোকা এবং সর্ষে গাছের কি ধরনের রোগ হয়, এবং সেই রোগ বা পোকার আক্রমণ হলে চাষি বন্ধু তার প্রতিকার কিভাবে করবেন একটু যদি বলে দেন। দেখুন, সর্ষে চাষটা যেহেতু প্রথমেই শুরুতে বলছিলেন যে শীতকালের মরশুমে হয়, তো সেই অর্থে খুব বেশি রোগের সম্মুখীন হয় না। রোগের মধ্যে একটাই, যেটা হচ্ছে ক্লাব রুট অর্থাৎ শেকড় ফোলা, এই বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গে কিছু কিছু এরিয়ায় দেখা যায়।
তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। এটা হলো কি, যেটা লো পিএইচ যুক্ত মাটিতে এটা হয়, অর্থাৎ অম্ল মাটিতে এটা হচ্ছে মাটি বাহিত রোগ। মাটির মধ্যেই এর জীবাণু, অর্থাৎ যে ফাঙ্গাসটি দিয়ে এটি হয় সেটি কিন্তু মাটির মধ্যেই থাকে। তাহলে এটি যদি প্রতিরোধ করতে হয় এটিতে আমাদের মাটিটিকে শোধন করতে হবে। মাটি কি দিয়ে শোধন করা যেতে পারে? আমরা সেই মাটিটিকে পলিচুন 2 থেকে 2.5 টন প্রতি হেক্টরে ব্যবহার করতে পারি। বেশ। আরেকটি আমরা ব্যবহার করতে পারি কি, যে সময় এটি কপার অক্সিক্লোরাইড 0.25% কপার অক্সিক্লোরাইড দিয়েও কিন্তু সয়েল ড্রেঞ্চিং করা যেতে পারে, এবং মিথাইল ব্রোমাইড 1 কেজি প্রতি 10 স্কোয়ার মিটারে ব্যবহার করেও কিন্তু এটি শোধন করা যেতে পারে। তো এইটি কিন্তু যেখানে জল জমে, ঠান্ডা পড়ে এবং লো পিএইচ অর্থাৎ অম্ল মাটি, সেই সব জায়গায় কিন্তু এটির প্রাদুর্ভাব ঘটে। তো কৃষক বন্ধুদের বলবো যে জমিতে এগুলি দেখতে পাচ্ছেন, পরবর্তী পর্যায়ে কিন্তু শস্যটা পরিবর্তন করে দিন, ক্রপ রোটেশন চেঞ্জ করে দিন। আচ্ছা, আপনি তো বললেন শেকড় ফোলা, অনেক সময় গাছ বেড়েছে, কাণ্ডটা ফুলেছে, পাতায় ভরে আছে, ফুল নেই, এটাও কি সেই এই রোগের লক্ষণ? না, এই কাণ্ড ফুলেছে এইগুলো কিন্তু আলাদা রকমের রোগের হয়, সেগুলো স্পেসিফিক যে বিষয়ে দেখা যায় সেগুলোতে বলা যেতে পারে। এবার আসি পোকার বিষয়। হ্যাঁ, পোকা খুব বিব্রত করে কৃষক বন্ধুদেরকে, এবং সেটি হচ্ছে মেরি পোকা। ঠিক আছে, এছাড়াও 2-1টি পোকা আছে, সেইগুলির খুব একটা গুরুত্ব নেই, কিন্তু যেটি খুব সমস্যা তৈরি করে সেটা হচ্ছে মেরি পোকা। এইটি কিন্তু যত দেরি হয়, অর্থাৎ আমাদের এখানে গ্রীষ্ম যদি তাড়াতাড়ি চলে আসে ফেব্রুয়ারি মাসের দিকে, তখনই গরমটা বেড়ে যায়, তখন কিন্তু এই পোকার আক্রমণ খুব বেড়ে যায়। এইটি করতে গেলে প্রথমে কিন্তু আমরা বলবো যে জৈব পদ্ধতিতে নিম তেল 2% নিম তেল, এবং এছাড়া নিম সিড কার্নেল এক্সট্রাক্ট 5%, এটা ব্যবহার করলে 80% পর্যন্ত এর কিন্তু এফেক্টটা, মানে পোকাগুলো কিন্তু পোকার প্রভাব কমে যায়। হ্যাঁ বলুন। আর একটা দেখা যায় যে ফুল, এত সুন্দর ফুল, মানে যখন মাঠময় বিস্তৃত থাকে তখন এই ফুলের কাছে কালো কালো অংশ দেখা যায়, এটা কি পোকা? এটা পোকা নয়, এটা হচ্ছে এক্সক্রিটা পোকার, ঠিক আছে, পোকার বিষটা, ঠিক আছে। এইগুলি কিন্তু আবার ফাঙ্গাল গ্রো করে, এবং পরবর্তীকালে কিন্তু এর ফলন, মানে এই ধরনের যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু চাষের ফলন অনেকটাই কমে যায়, ঠিক আছে। এবং আরেকটি উল্লেখ করব, এই অ্যাফিডটিকে কন্ট্রোল করার জন্য কক্সিনেলা বলে একটি আমাদের বন্ধু পোকা আছে। আমরা কৃষক বন্ধুরা অবশ্যই দেখেছেন যে সুন্দর করে একটি বিটেল, অর্থাৎ গায়ে হলুদ রঙের এবং ছোট ছোট কালো কালো দাগ, এই পোকাগুলিকে কিন্তু আপনারা মারবেন না, ঠিক আছে। এই পোকাগুলি কিন্তু এই অ্যাফিডকে খেয়ে ফেলে, তো এইগুলি কিন্তু কৃষক বন্ধুদের মনে রাখতে হবে। আচ্ছা ডক্টর জানা, এবার আপনি একটু বলুন, আমরা তো সবাই স্বাস্থ্য সচেতন, তো আজকাল আমরা সর্ষের তেল খাওয়া একটু কমিয়ে দিচ্ছি, সূর্যমুখী তেলের দিকে ঝুঁকছি বেশি, যতটা পারা হয় অনেকটাই কমিয়ে দিচ্ছি। তাহলে কি সর্ষের তেল খাওয়া মানুষ ছেড়ে দেবেন, না তাহলে সর্ষের তেলের বাজার কমে যাবে, কি বলবেন আপনি? হ্যাঁ, অ্যাকচুয়ালি সর্ষের তেল খেতে যাব কি যাব না, এটা একটা আমরা প্রাথমিক অবস্থায় ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে সর্ষের তেলের মধ্যে যে কম্পোজিশনগুলো পেয়ে থাকি, তার মধ্যে হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়। এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা দেখে থাকি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং গ্লুকোসাইনোলেট, এই কম্পোজিশনগুলো থাকার ফলে কি হয়, আমাদের স্টিমুল্যান্টের কাজে ব্যবহার করা যায়, এবং ইমিউনিটি বুস্টার হয়, এবং ডায়াবেটিস যে সমস্যাগুলো থাকে সেখান থেকেও আমরা একটা নিরাময় পেয়ে থাকি। অর্থাৎ যে সর্ষের তেল খেলেই যে সবসময় যে ক্ষতিকারক তা নয়, আমরা অনেকটাও উপকারে পেতে পারি, কাজে ব্যবহৃত হয়। ইতিমধ্যে আমাদের একজন বন্ধু ফোনে আছেন, ডক্টর মোহাম্মদ শালেক ইসলাম। বন্ধু, আপনার কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ নমস্কার দাদা, কি বলুন। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, কি জানতে চাইছেন বলুন। মানে সরষের কাণ্ড পচে যায়। হ্যালো, আপনি প্রশ্ন বলুন, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ আমি বলছি যে আপনার সরষের কাণ্ড পচে যায়। আচ্ছা, সর্ষের কাণ্ড, এই বিষয়ে আমাদের ডক্টর রায় আলোচনা করেছেন, পোকা নিয়ে আলোচনা হয়েছে, তো আপনি শুনতে থাকুন, তবু আমাদের সময় থাকলে আমরা নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করব। আচ্ছা, এইবারে সর্ষের কাণ্ড ফুলে যায় বা পোকা লাগছে, সেই আমরা তো একইভাবে আলোচনা করেছি। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে
এই সর্ষে চাষিদের উৎসাহ দিতে কি কি ব্যবস্থা রয়েছে যদি একটু বলে দেন। হ্যাঁ, আমাদের অন্যান্য চাষের মতোই, অন্যান্য চাষগুলির মতোই আমাদের ব্লকে যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার আছেন তার অফিস থেকে যেতে হবে কৃষক বন্ধুদের এই সমস্ত যে সুবিধাগুলো আছে সেগুলো পেতে। তো বর্তমানে সর্ষে চাষ করার জন্য NFSM, ওএস, SDS, আত্মা এরকম বিভিন্ন স্কিম থেকে বিভিন্ন ব্লকে বিভিন্ন রকমের প্রদর্শনী ক্ষেত্র তৈরি করা হয়, যার জন্য উন্নত মানের বীজ কৃষকদের সরবরাহ করা হয় এবং অন্যান্য উপকরণও দেওয়া হয়। স্থান এবং ব্লক ওয়াইজ সেটা আলাদা আলাদা হয়। তো এই সুবিধা পেতে গেলে কৃষক বন্ধুদের বলবো যে আপনারা আমাদের আপনার স্থানীয় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচারের অফিসে যোগাযোগ করবেন। আর তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যেটা বাংলা ফসল বীমা যোজনা, এর মাধ্যমে কিন্তু আমাদের ইন্স্যুরেন্সের সুবিধা থাকছে সর্ষে চাষেও। বেশ, আচ্ছা ডক্টর জানা, আপনি একটু বলুন, ধরুন এই যে মাঝে মাঝে অনিয়মিত বৃষ্টি, মাঝে মাঝে নিম্নচাপ, এবারে শীত শেষ হয়ে যাচ্ছে, আবার যদি নিম্নচাপ আসে সেক্ষেত্রে সর্ষে চাষের পক্ষে কতটা ক্ষতি, এবং তা হলেই বা চাষি বন্ধুরা কীভাবে বাঁচবেন তার থেকে একটু যদি বলে দেন। হ্যাঁ, অবশ্যই প্রথম অবস্থায় চাষিকে সতর্ক থাকতে হবে। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টির জল দাঁড়িয়ে যায় তাহলে ওই সর্ষে চাষে ক্ষতি হবে, অর্থাৎ তাকে নালা করে জলটাকে আস্তে করে বের করে দিতে হবে বা আউটারে সরিয়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যাতে গাছগুলি যেন শুয়ে না যায়। কোনো ভারী মানে ধরুন ফুল আসার পরে যদি রিপ্রোডাক্টিভ ফেজ তার ফুল ফেজে চলছে, সেই সময় যদি হাওয়া এসে যায় গাছটা যেন শুয়ে না পড়ে। যদি শুয়ে পড়ে মাঝে মধ্যে দড়ি বা বাঁশ দিয়ে তাকে একটু হেলান দিয়ে আস্তে করে সোজা করে দাঁড় করিয়ে রাখতে হবে যাতে ম্যাচিওর হয়ে যায়। বাস এই কিছু পদ্ধতি অবলম্বন করলে ও অনেক উপকৃত পাওয়া হয়। আচ্ছা ডক্টর রায়, আপনি একটু বলুন, ধরুন এই যে সেচের কথা যখন এলো, শীতকালে হলেও সর্ষে চাষে কি কোনো সেচ ব্যবস্থা লাগে না? না, অবশ্যই লাগে, সেচ অবশ্যই লাগে। আমি প্রথমেই যখন আমি জাত উল্লেখ করছিলাম, যেটা বললাম যে DRMR 150-35 এই জাতটি অসেচ সেবিত এলাকার জন্য। তো এইরকম কিন্তু সেচ সেবিত এলাকার জন্য বেশিরভাগ যে আমাদের ইন্ডিয়ান মাস্টার্ড অর্থাৎ ব্রাউন সারসনের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু সেচ সেবিত এলাকার জন্য। তো আমাদের যে সময়গুলোতে সেচ দেওয়ার জন্য খুব উপযুক্ত, আমাদের যখন আমাদের ফুল যে আসে সেই সময় একটুখানি যদি আমরা সেচ দিই, তবে হ্যাঁ আমাদের যে নালা থাকে সাইডে আমরা যখন দেখি, হ্যাঁ আমরা জানি যে কৃষক বন্ধুরা আমাদের পশ্চিমবাংলার অনেকটাই এগিয়ে গেছেন যে কিভাবে তারা জমি তৈরি করবেন সেই বিষয়গুলো তারা জানেন যে কিভাবে নিকাশি নালা আছে, সেই নিকাশি নালা এবং সেচ নালা এর মাধ্যমে কিন্তু ঝাপটা দিয়ে সেচটা দেওয়া হয়। ঠিক আছে আমাদের, এবং আমরা মোটামুটি জলের প্রাতুলতা অনুযায়ী যে কতটা জল আছে সেই অনুসারে কিন্তু সে একটা কি দুটো সেচ দিতে পারে। বেশ, আচ্ছা এই যে রাই সর্ষে আর একটা যে কালো সর্ষে যেগুলো আমরা দেখি, এই দুটোর মধ্যে মানে তেলের পরিমাণ কোনটায় বেশি হয়? হ্যাঁ, তেলের পরিমাণ কিন্তু ইয়েলো সারসনেই বেশি হয়। কিন্তু দেখুন এগুলো নতুন নতুন ভ্যারাইটি যেগুলো ডেভেলপ করছে, যে বললাম আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে কিন্তু 40% উপরে তাদের তেলের পার্সেন্টেজ। ঠিক আছে, মানে প্রায় 2.5 কেজি সর্ষেতে 1 কেজি তেল হয়ে যাবে। ঠিক আছে, আগে ছিল 3 কেজি সর্ষেতে 33% এরকম তেল। আচ্ছা আরেকটু বলুন, আপনি তো বলেছেন রোগ পোকার কথা, চাষি বন্ধু জানতে চাইছিলেন, তবু আমারও একটা প্রশ্ন, যেটা হচ্ছে ধরুন অনেক সময় তো মানে জৈব উপায় যদি ওই আঠালো ফাঁদ বা হলুদ কুচি বা ফেরোমেন ট্র্যাপ যদি ব্যবহার করা যায় তাহলে কি রোগ পোকা অনেকটা কম হবে। এবং আরেকটা আমি উল্লেখ করব যে কক্সিনিলা বলে বন্ধু পোকা, যেটা আমি আগেই বললাম যে সেটা জৈব উপায়ে থাকছে, যে সেটাতেও আমরা ব্যবহার করতে পারি, এবং ইয়েলো যে ফান্দ আছে সেইগুলো ব্যবহার করা যেতে পারে আমাদের পোকার আক্রমণ থেকে রক্ষা করতে। কিন্তু আমাদের দেখতে হবে যেন বেশ গরম পড়ার আগেই আমাদের ফসল কিন্তু যেন উঠে যায়, তাহলে কিন্তু আমরা এসকেপ করতে পারবো, অর্থাৎ এড়িয়ে যেতে পারবো মানে আমাদের ওই অ্যাফিডের যে আমাদের আক্রমণটা। তো আচ্ছা, অতিরিক্ত যদি জাপ পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে চাষি বন্ধুরা কি করবে? সেক্ষেত্রে দেখুন, অতিরিক্ত জাপ পোকার আক্রমণ হলে কেমিক্যাল স্প্রেতে যেতেই হবে। ঠিক আছে, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ আমরা স্প্রে করতে পারি, এবং স্প্রে করার জন্য আমরা কিন্তু ড্রোনেরও ব্যবহার করতে পারি। হ্যাঁ, এবং বেশ পশ্চিমবঙ্গে বেশ ড্রোনের ব্যবহার হচ্ছে, এবং তাতে করে কিন্তু বেশ ভালো এফেক্ট আসছে। এবং ওই যে ড্রোনের জন্য
স্প্রেটা কিন্তু খুব ভালো হচ্ছে এবং কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে অনেকটা জমি। ঠিক আছে, তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো শুনতে পেলেন যে আগামীতে রবি মরশুম আসছে। রবি মরশুমের জন্য আমরা সরিষা চাষ বা সর্ষের চাষ কিভাবে করবেন, তার প্রযুক্তিগত দিক কী আছে, কিভাবে তার সার প্রয়োগ করবেন, কিভাবে কীটনাশক ওষুধ প্রয়োগ করবেন এবং কি পরিমাণে ওষুধ প্রয়োগ করবেন, সেসব বিষয় নিয়ে আজকের বিস্তারিত আমাদের দুজনে আলোচনা করলেন। এইভাবে যদি আপনারা আলোচনা করতে পারেন, এইভাবে যদি আপনারা আপনাদের জমিতে পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফলন পেতে পারেন। আজকে আলোচনা এখানেই শেষ করি। আপনাদেরকে নমস্কার, নমস্কার, নমস্কার।